আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তাৎক্ষণিক দ্রুতি ও তাৎক্ষণিক বেগ, গড় দ্রুতি ও গড় বেগ এবং ত্বরণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। শুরুতে যে টপিকটি আলোচনা করব তা হলো তাৎক্ষণিক দ্রুতি ও তাৎক্ষণিক বেগ নিয়ে। দেখো, দ্রুতি কি? আমরা পূর্বের ক্লাসে আলোচনা করে আসছি দ্রুতি কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, আর বেগ কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তো এখানে দেখো, মনে করো কোন একটা বস্তুর সময়ের পরিবর্তনের সাথে তার যে দূরত্বের পরিবর্তন আমরা সেটা এখানে দেখালাম। তাহলে দেখো, একটা বস্তু যখন 0 সেকেন্ড সময়ে তার অবস্থানের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তন 0, 1 সেকেন্ড সময়ে 2, 2 সেকেন্ডে 4, 3 সেকেন্ডে 6 মিটার এবং 4 সেকেন্ডে 8 মিটার। তাহলে সময়ের পরিবর্তনের সাথে কোনো একটা বস্তুর যে দূরত্বের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমি এখানে দেখালাম। এখন দেখো, 2 সেকেন্ড সময়ে কোন একটা বস্তুর দূরত্বের পরিবর্তন হচ্ছে 4 মিটার, 3 সেকেন্ড সময়ে কোন একটা বস্তুর দূরত্বের পরিবর্তন হচ্ছে 6 মিটার। তাহলে দেখো তো, এই 1 সেকেন্ড সময় ব্যবধানে কোন একটা বস্তুর দূরত্বের পরিবর্তন কত হলো? 4 থেকে 6, 2 মিটার পরিবর্তন হলো কিনা? হলো। এভাবে তুমি তার সময়ের পরিবর্তনের সাথে দূরত্বের পরিবর্তন তুমি নির্ণয় করতে পারো। তাহলে তাৎক্ষণিক দ্রুতি কোনটা? অর্থাৎ এইটাকে তো আমরা দ্রুতি বলবো, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে আমরা কি বলি? দ্রুতি বলি। তাহলে তাৎক্ষণিক দ্রুতি আমরা কোনটাকে বলবো? মনে করো 2 সেকেন্ড সময়ে তুমি কোন একটা বস্তুর দূরত্বের পরিবর্তন নির্ণয় করলা, যে 2 সেকেন্ড সময়ে তার দূরত্বের কতটুকু পরিবর্তন হলো, এবং 2.0001 সেকেন্ড সময়ে তুমি তার আবার দূরত্বের পরিবর্তন কত হলো সেটা তুমি পরিমাপ করলা। তাহলে দেখো, এই দুইটার মধ্যে সময় ব্যবধান কত হবে? 2.001 বিয়োগ 2। তাহলে এখানে তুমি কত পাবা? 0.001 সেকেন্ড। তাহলে দেখো, এই দুইটা তুমি দেখো 2 সেকেন্ডে তার দূরত্বের পরিবর্তন কত হলো সেটা তুমি নির্ণয় করলা, আবার 2.0001 সেকেন্ড সময়ে তার দূরত্বের পরিবর্তন কত হলো সেটাও তুমি নির্ণয় করলা। এবং দেখো তো, এই দুইটা সময়ের মধ্যে সময় ব্যবধান কত? 0.0001 সেকেন্ড, অর্থাৎ অর্থাৎ শূন্যের কাছাকাছি। এই দুইটার মধ্যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। এবং একটু খেয়াল করো, এই যে শূন্যের কাছাকাছি যে সময়, শূন্যের কাছাকাছি সময়ে তার কি দূরত্বের পরিবর্তন হবে না? 2 সেকেন্ডে যেরকম দূরত্বের পরিবর্তন 4, 3 সেকেন্ডে যেরকম কত হলো 6, ঠিক সেম ভাবে 2 সেকেন্ডে তুমি যে দূরত্বটা পাবা, এই সময় তুমি কি দূরত্ব একই পাবা? না, এখানে দূরত্বের একটা কি হবে? পরিবর্তন হবে। এখন তুমি বলতে পারো যে সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি, তাহলে দূরত্বের পরিবর্তনটাও তো খুবই ক্ষুদ্র হবে। হ্যাঁ, খুবই ক্ষুদ্র হবে, তবে পরিবর্তনটা হবে, সেটা কম হোক বা বেশি হোক, দূরত্বের তো একটা পরিবর্তন হবে। এই যে শূন্যের কাছাকাছি সময় ব্যবধানে কোন বস্তুর দূরত্বের যে পরিবর্তন হয়, ওই পরিবর্তনটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাহলে দেখো, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন বস্তুর দূরত্বের পরিবর্তনকে কি বলা হয়? তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। অর্থাৎ শূন্যের কাছাকাছি সময় ব্যবধানে কোনো বস্তুর দূরত্বের যে বৃদ্ধি ঘটে বা যে পরিবর্তন ঘটে, ওইটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এরপর আমরা দেখব তাৎক্ষণিক বেগ। দেখো, এখানে যদি আমরা একটা নির্দিষ্ট দিক নিয়ে আসি, অর্থাৎ মনে করো এই বস্তুটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ বস্তুটা পূর্ব দিকে গতিশীল। তাহলে একটা নির্দিষ্ট দিক আসলো কিনা? তাহলে নির্দিষ্ট দিক যখন আসবে তখন আমার এই মানগুলোকে দূরত্ব থাকবে, এগুলা কি হয়ে যাবে? সরণ হয়ে যাবে। কারণ নির্দিষ্ট দিকে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। তখন এই মানগুলো আমার কি হয়ে যাবে? সরণ হয়ে যাবে। তাহলে সময়ের সাথে আমরা কি দেখালাম? সরণের পরিবর্তন। তাহলে ঠিক একইভাবে মনে করো তুমি 2 সেকেন্ড সময়ে কোন একটা বস্তুর একটা সরণ নির্ণয় করলা, তাহলে সরণের একটা তুমি মান পাবা। ঠিক একইভাবে 2.0001 সেকেন্ড সময়ে তুমি ওই বস্তুটার আবার সরণ পরিমাপ করলা, তাহলে সরণের তুমি আর একটা কি পাবা? মান পাবা। এবং এই দুইটা মানের মধ্যে সরণের একটা তুমি কি পাবা? পরিবর্তন পাবা। তাহলে দেখো, এখানে সময়ের যে ব্যবধান, সময়ের ব্যবধানটা কত? শূন্যের কাছাকাছি না? তাহলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে এই যে সরণের যে পরিবর্তন, সরণের এই পরিবর্তনটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাহলে তোমরা একটু খুব ভালোভাবে লক্ষ্য করো যে সময়ের সাথে সরণের পরিবর্তনকে বলা হচ্ছে শুধু বেগ। তবে এখানে সময়ের যে পরিবর্তন, সেটা কত সময়ের পরিবর্তন সেটা কিন্তু বলা হয় নাই। সেটা 2 মিনিটে হতে পারে, 5 মিনিটে হতে পারে, 5 সেকেন্ডে হতে পারে, 100 সেকেন্ডে হতে পারে। তবে তবে সময়ের ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয়, সময়ের ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে সরণের যে পরিবর্তন হবে ওইটাকে বলা হবে তাৎক্ষণিক বেগ।
আশা করি তোমরা তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতি খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা দেখব গড় বেগ ও গড় দ্রুতি। দেখো গড় দ্রুতি কি? গড় দ্রুতি সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে কোন একটা বস্তুর মোট দূরত্ব এবং মোট সময়ের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে তোমার গড় দ্রুতি। আর গড় বেগ কি? দেখো গড় বেগ হচ্ছে মোট সরণ এবং মোট সময়ের অনুপাত। মোট সময়ের অনুপাত। তাহলে মোট দূরত্ব এবং মোট সময়ের অনুপাতকে বলা হয় গড় দ্রুতি, আর মোট সরণ এবং মোট সময়ের অনুপাতকে বলা হয় গড় বেগ। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে কোন একটা বস্তুর গতিপথ, অর্থাৎ একটা বস্তু এ অবস্থানে ছিল, সে একটা সময় বিতে আসলো, এরপরে মনে করো সি, তারপরে ডি, এবং পরিশেষে মনে করো সে ইতে গেল। তাহলে এটা হচ্ছে একটা বস্তুর গতিপথ। তাহলে দেখো তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, এই গতিপথের কিন্তু কোনো নির্দিষ্ট দিক নাই। এখানে আমরা যদি তীর চিহ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবা এখানে এই গতিপথের কোনো কি নাই, নির্দিষ্ট দিক নাই। তাহলে নির্দিষ্ট দিক যদি না থাকে, তাহলে ওইখানে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব বলা হয়। তাহলে এই গতিপথে আমরা কি পাবো? সরণ পাবো না দূরত্ব পাবো? অবশ্যই আমরা কি পাবো? দূরত্ব পাবো। তাহলে মনে করো এখানে যদি আমরা বিভিন্ন মান দিয়ে দিই, ধরো এবি সমান আমরা দিলাম 4 মিটার, তারপরে বিসি সমান আমরা দিলাম মনে করো 6 মিটার, তারপরে সিডি সমান দিলাম 3 মিটার, তারপরে ডিই সমান আমরা দিলাম 8 মিটার। তাহলে দেখো এই বিভিন্ন অংশের দূরত্ব কত সেটা দেওয়া আছে। তাহলে তুমি যদি সবগুলো অংশ যোগ করে দাও, তাহলে মোট দূরত্ব পাওয়া কিনা? তাহলে এখানে আমরা মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব হবে এবি যোগ বিসি যোগ সিডি যোগ ডিই। তাহলে যোগ করলে আমরা কত পাবো? 4 6 10 13, 13 আর 8 কত? 21 মিটার। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি? মোট দূরত্ব। তাহলে এখানে আমরা কি? মোট দূরত্বটা আমরা পেয়ে গেলাম। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে যদি সময়ের মানটা দিয়ে দিই, মনে করো এবি তে সময় লাগছে মনে করো 2 সেকেন্ড, বিসি তে আমরা দিলাম এখানে 3 সেকেন্ড, আর এখানে দিলাম 1 সেকেন্ড, আর ডিই তে আমরা দিলাম মনে করো 4 সেকেন্ড। তাহলে আমাদের যে মোট সময়, সে মোট সময়টা কত হবে? মোট সময় হবে আমাদের কত হবে? দেখো মোট সময় 2 5 6 10। তাহলে কত পেলাম আমরা? তাহলে আমরা মোট সময় কত পেলাম? 10 সেকেন্ড। তাহলে দেখো গড় দ্রুতি কি? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আমার জানা, মোট সময় আমার জানা, তাহলে আমি গড় দূরত্ব কি খুব সহজে বের করে ফেলতে পারবো। এখন আসো গড় বেগটা কি। তাহলে পূর্বে আমরা জেনে আসছি যে বেগ কি? বেগ হচ্ছে কি? নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনের হার। তাহলে নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তাহলে এখানে যদি আমরা বেগ বের করতে যাই, এই বস্তুটা অর্থাৎ এখানে যে বস্তুটা গতিশীল তার যদি আমরা বেগ নির্ণয় করতে যাই, তাহলে শুরুতে আমাদের কি করতে হবে? তার সরণটা নির্ণয় করতে হবে। তাহলে সরণ কি? আমরা জানি কোন একটা বস্তুর আদি এবং শেষ অবস্থানের সোজাসুজি দূরত্বকে কি বলে? সরণ বলে। তাহলে দেখো এখানে বস্তুটার আদি অবস্থান হচ্ছে এ, শেষ অবস্থান হচ্ছে কি? ই। তাহলে এই যে এ এবং এ থেকে ই পর্যন্ত যে সোজাসুজি দূরত্ব, এই সোজাসুজি দূরত্বটাকে কি বলা হয়? সরণ বলা হয়। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, এখানে একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। মনে করো এখানে তোমাকে এই সমান দেওয়া থাকলো 15 মিটার। কত দেওয়া থাকলো? 15 মিটার। তাহলে তুমি মোট সরণ জানো, মোট সরণ হচ্ছে তাহলে কত? 15 মিটার। এবং এই 15 মিটার যেতে মনে করো তোমার সময় লাগলো 8 সেকেন্ড। তাহলে মোট সময় কত হবে? 8 সেকেন্ড। তাহলে দেখো তুমি মোট সরণ জানো, মোট সময় জানো, তাহলে তুমি গড় বেগ কি বের করতে পারবা না? অবশ্যই তুমি বের করতে পারবা। তাহলে গড় দ্রুতি কি? গড় দ্রুতি হলো মোট দূরত্ব বাই মোট সময়ের অনুপাত। আর গড় বেগ কি? গড় বেগ হলো মোট সরণ এবং মোট সময়ের অনুপাত। আশা করি তোমরা গড় দ্রুতি এবং গড় বেগটা বুঝতে পারছো। গড় বেগের আমরা আরো দুইটা কন্ডিশন দেখব। প্রথম কন্ডিশনটা হচ্ছে কি? দেখো কোনো বস্তু যদি
সমান সময়ে ভিন্ন ভিন্ন দূরত্ব যায়। মনে করো সমান সময়ে ওই বস্তুটা ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে আমরা ওই বস্তুর গড়বেগটা আমরা নির্ণয় করবো। মনে করো কোন একটা বস্তু ও তে ছিল, ও থেকে এতে আসলো, এ থেকে কোথায় গেল, বি তে গেল, তাহলে ও থেকে এতে আমরা কি বলছি সমান সময়, তাহলে ও থেকে এতে যেতে তার সময় লাগে মনে করো টি, এবং এ থেকে বিতে যেতেও তার সময় লাগে কত টি, একই সময়। এবং ও থেকে এতে যায় সে বি1 বেগে, এবং এ থেকে বিতে যায় সে বি2 বেগে, এবং ও থেকে এর দূরত্ব হচ্ছে d1, বা এটাকে আমরা s1 দিতে পারি, s1, আর এ থেকে বি এর দূরত্ব হচ্ছে s2। তাহলে দেখো কোন একটা বস্তু বি বেগে টি সময়ে s1 দূরত্ব অতিক্রম করে, এবং ওই একই বস্তু বি2 বেগে টি সময়ে s2 দূরত্ব কি করে অতিক্রম করে, তাহলে এই বস্তুর গড়বেগ কত হবে, আমরা গড়বেগটা নির্ণয় করব। দেখো গড়বেগ মানে কি, গড়বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। এখানে মোট সরণ কত, এখানে মোট সরণ হচ্ছে s1 যোগ s2, আর মোট সময় টি যোগ টি সমান সমান হচ্ছে 2t। তাহলে আমরা যদি গড়বেগটা বের করি, গড়বেগ সমান আমরা কি পাই, দেখো গড়বেগ সমান সমান হচ্ছে মোট সরণ বাই মোট সময়। আবার দেখো এখানে আমরা যেহেতু বস্তু একটা নির্দিষ্ট বেগে ও থেকে এতে আসছে, নির্দিষ্ট বেগ, নির্দিষ্ট বেগ মানে কি বেগ, সমবেগ, তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি s = bt, তাহলে s1 সমান কত হবে b1 t, এবং s2 সমান কত হবে b2 t। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই b1 t প্লাস b2 t ডিভাইডেড বাই 2t, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো আমরা যদি টিটা কমন নিই, b1 যোগ b2 ডিভাইডেড বাই 2t, তাহলে এটি এটি কাটা, তাহলে কত আসলো b1 যোগ b2 বাই 2, অর্থাৎ বস্তুর ব্যাগের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে ব্যাগ কয়টা, দুইটা, তাহলে আমরা কি বলতে পারি, বস্তুর ব্যাগের যোগফল ডিভাইডেড বাই ব্যাগের সংখ্যা, ব্যাগের সংখ্যা। তাহলে এটাই হচ্ছে কি ওই বস্তুর গড়বেগ, কোন বস্তুর, যে বস্তু সমান সময়ে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে। এরপর আমরা দেখব কোন একটা বস্তু যদি ভিন্ন ভিন্ন সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এখন কি আসবে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সময়ে সমান দূরত্ব, ভিন্ন ভিন্ন সময়ে সমান দূরত্ব। তাহলে দেখো এখানে আমার টিটা কি হয়ে যাবে, ভিন্ন ভিন্ন সময় যেহেতু t1 t2 আর দূরত্বটা সমান, তাহলে এটাও s, এটাও কি হবে s হবে। তাহলে মোট দূরত্ব তখন আমার কত হবে, মোট দূরত্ব হবে s যোগ s সমান সমান 2s, আর এটা হবে কত t1 যোগ t2। তারপরে এটা হবে আমাদের s = b1 t1, এটা কত হবে s = b2 t2। এবার এই সূত্রে যদি আমরা মানগুলো বসাই, দেখো আমরা কি পাচ্ছি, এখানে আমাদের মোট এখন দেখো এখানে আমাদের মোট দূরত্ব কত 2s, আর মোট সময় কত হবে t1 যোগ t2, আর আমরা কি লিখতে পারি 2s। এবার এখান থেকে দেখো এই সূত্র থেকে আমরা কি পাই, আমরা t1 সমান আমরা কি লিখতে পারি s বাই b1, ঠিক একইভাবে আমরা কি লিখতে পারি t2 সমান s বাই b2। ঠিক আছে, এই সূত্র থেকে কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারি, অর্থাৎ b1টা যদি এই পাশে চলে আসে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে কিনা। তাহলে এখানে দেখো আমরা যদি t1 এর মান বসাই s বাই b1 যোগ s বাই b2। এবার দেখো এই এখানেও s আছে, এখানেও s আছে, আমরা যদি s টা কমন নিই 1 বাই b1 যোগ 1 বাই b2, আর উপরে কত হবে 2s, তাহলে as কি হলো কাটা কাটা চলে গেল, তাহলে কাটা চলে গেলে এখানে আমরা কত পাচ্ছি, দেখো উপরে থাকলো আমার 2, নিচে কত, নিচে যদি আমরা এই দুইটা লসাগু নিই, লসাগু কত হবে b1 b2, তাহলে b1 b1 চলে গেলে b2 প্লাস b1, তাহলে দেখো এখানে আমরা কি পাই, আমাদের এটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে 2b1 b2 বাই b1 যোগ b2, অর্থাৎ এটাকে আমরা সাজিয়ে লিখলাম b2 প্লাস b1টাকে আমরা b1 প্লাস b2 হিসেবে অর্থাৎ সাজিয়ে লিখলাম।
আর আমাদের এই মানটা কোথায় চলে গেল, উপরে চলে গেল। এখন এই মানটা উপরে কিভাবে চলে যায়, এখানে যে ভাগ আছে ভাগটাকে যদি আমরা গুণে নিয়ে যাই এই মানটা কিন্তু উপরে চলে যায়। আশা করি এটা তোমাদের সকলেরই জানা আছে। তাহলে তখন ওই বস্তুর গড় বেগ হবে এটা। কোন বস্তুর, যে বস্তুটা ভিন্ন ভিন্ন সময়ে সমান দূরত্ব যাবে। ভিন্ন ভিন্ন সময়ে যদি বলা হয় কোন একটা বস্তু b1 বেগে t1 সময়ে s দূরত্ব অতিক্রম করে এবং ওই একই বস্তু t2 সময়ে b2 বেগে s একই দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গড় বেগ কত হবে। তাহলে ওই বস্তুর গড় বেগটা আমরা এভাবে নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখব ত্বরণ। ত্বরণ কি, কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে কোন বস্তুর বেগের মান যদি বৃদ্ধি পায়, মনে করো কোন একটা বস্তু স্থির ছিল তাহলে তার বেগের মান হচ্ছে 0, এবার যদি তার বেগের মান 2, 4, 10, 15, 20 এভাবে যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, তাহলে তখন ওই বস্তুর এই যে বেগের বৃদ্ধিটা, সময়ের সাথে সাথে বেগের এই বৃদ্ধিটাকে বলা হবে ত্বরণ। তাহলে দেখো কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে ত্বরণ মানে কি, সুতরাং ত্বরণ সমান আমরা কি লিখতে পারি, ত্বরণ সমান আমরা লিখতে পারি বেগ বৃদ্ধি বাই সময়। দেখো এখানে কি বলছে, বেগ বৃদ্ধির হার। হার মানে কিন্তু এখানে ওই যে গলার হারকে বোঝাচ্ছে না, হচ্ছে গলার হার নাই, এই হার মানে হচ্ছে কি সময়। তাহলে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধিকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধি এবং সময়ের যে অনুপাত সেটা হচ্ছে কি তোমার ত্বরণ। তাহলে মনে করো কোন একটা বস্তু এতে ছিল, এ অবস্থানে তার বেগ ছিল ইউ, এখানে ইউটা হচ্ছে আদি বেগ, ইউটা হচ্ছে কি বেগ, আদি বেগ। অর্থাৎ কোন একটা বস্তুর শুরুর যে বেগটা সেটা হচ্ছে কি আদি বেগ। এবং বি তে একটা বস্তু এ থেকে বি তে আসলে এবং এতে বস্তুর বেগ হলো বি, এটা হলো শেষ বেগ। তাহলে মনে করো কোন একটা বস্তু এ অবস্থানে ছিল এবং তার বেগ ছিল ইউ অর্থাৎ আদি বেগ, এবং এই বস্তুটা এ থেকে যখন বি তে গেল তখন তার বেগ ইউ থেকে পরিবর্তন হয়ে কত হলো, বি হলো। অর্থাৎ ইউ থেকে বৃদ্ধি পেয়ে বি হলো। তাহলে এখানে বস্তুর বেগ এই যে ইউ, ইউ থেকে কত হলো, বি হলো। তাহলে বস্তুর বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো। মনে করো এই মার্কারটার দাম আগে ছিল 20 টাকা, পরবর্তী দিকে মার্কেটটার দাম হলো 40 টাকা, তাহলে কতটুকু টাকা বৃদ্ধি পেয়েছে কিভাবে বুঝবা তুমি, তুমি কি করবা, শেষ দাম থেকে শুরুর দামটা তুমি বিয়োগ করে দিবা। শেষে 40, শুরুতে কত ছিল 20, তাহলে 40 থেকে 20 বিয়োগ করলে তুমি কত পাবা, 20 টাকা। তাহলে তুমি বুঝতে পারবা 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কোনো কিছু বৃদ্ধি মানে কি, শেষ মান বিয়োগ আদি মান। তাহলে দেখো বেগ বৃদ্ধি মানে কি, বেগ বৃদ্ধি মানে হচ্ছে শেষ বেগ বিয়োগ আদি বেগ, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ। আর সময় কত, এই যে বস্তুটা যে এ থেকে বি তে গেল, মনে করো এ থেকে বি তে যেতে তার সময় লাগছে টি, তাহলে আমরা কত পাইলাম, বি মাইনাস ইউ বাই টি। ত্বরণ, ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বা এ সমান বি মাইনাস ইউ বাই টি। তোমরা এখানে লিখে রাখতে পারো বেগ বৃদ্ধি বি মাইনাস ইউ, আদি বেগ বিয়োগ শেষ বেগ। অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে দিলে ওই বস্তুর বেগের মান কতটুকু বৃদ্ধি পেয়েছে তা আমরা নির্ণয় করতে পারবো। এখন দেখো যদি বস্তুর আদি বেগ অর্থাৎ আদি বেগ ইউ সমান 0 হলে, অর্থাৎ মনে করো বস্তুটা স্থির ছিল, স্থির বস্তুর কি কোনো বেগ থাকবে, থাকবে না তো। তাহলে স্থির বস্তুর আদি বেগ কত, 0। তাহলে বস্তু যদি স্থির থাকে তাহলে তার আদি বেগ কত আসবে, 0। তাহলে বি মাইনাস 0 বাই টি, বা এ সমান আমরা কি পাবো, বি বাই টি। তাহলে এটি হচ্ছে আমাদের ত্বরণের রাশিমালা, এটা এবং এটা। এরপর আমরা দেখব ত্বরণের একক। দেখো ত্বরণের একক কি, ত্বরণের সূত্র কি, বি বাই টি, বেগ বাই সময়। তাহলে দেখো এই যে ব্যাগের একক আমরা কি জানি, ব্যাগের একক হচ্ছে এম এস ইনভার্স 1, অর্থাৎ এম এস টু দি পাওয়ার -1, আর নিচে আছে টি, টি এর একক কি এস। এখন দেখো এম এস টু দি পাওয়ার -1, এ এস এর পাওয়ার কত, কিছু না মানে 1। এখন এ এস টাকে যদি আমি উপরে নিয়ে যাই সূচক নিয়ম অনুসারে এটার পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে না। আবার দেখো আমরা কি জানি এম এস, তাহলে দেখো এটা যেহেতু গুণ আছে, গুণ থাকলে কি হয়, পাওয়ার গুলা কি হয়, যোগ হয় না। তাহলে -1 যোগ -1, তাহলে কত হবে, এম এস টু দি পাওয়ার -1 প্লাস মাইনাসে -1, তাহলে কত পাবো আমরা, এম এস টু দি পাওয়ার -2। তাহলে এটি হচ্ছে আমার কি ত্বরণের একক, এম এস টু দি পাওয়ার -2। এরপরে যদি আমরা দেখি মাত্রা, মাত্রা কত, দেখো মাত্রা কি হবে, বি বাই যেহেতু টি, তাহলে ব্যাগের মাত্রা কত, এল
টি টু দি পাওয়ার -1, নিচে হচ্ছে টি। তাহলে একই হিসাব অনুসারে এটা আমরা কত পাবো, এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে বেগের মাত্রা, সরি এটা হচ্ছে ত্বরণের একক এবং এটা হচ্ছে কি ত্বরণের মাত্রা। এখন আমরা দেখব ত্বরণের প্রকারভেদ। ত্বরণ হচ্ছে দুই প্রকার, সমত্বরণ বা সুষম ত্বরণ, আরেকটি হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ কি? কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে সাথে সমান সমান করে বৃদ্ধি পায় তাহলে ওই বস্তুর বেগকে কি বলা হবে, সমত্বরণ বলা হবে। দেখো ত্বরণ মানে কি আমরা পড়ে আসছি, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ কোনো বস্তুর বেগের মান যদি বৃদ্ধি পায় তাহলে তাকে ওই বস্তুর কি বলে, ত্বরণ বলে। এই যে বেগ বৃদ্ধি পাওয়াটাকে কি বলে, ত্বরণ বলে। এখন এই যে বেগটা বৃদ্ধি পাবে, দেখো বেগ বৃদ্ধিটা বেগ বৃদ্ধিটা সমান করেও পেতে পারে। দেখো ব্যাগের এই যে বৃদ্ধি এটা সমান সমান করেও বৃদ্ধি পেতে পারে অথবা অসমান ভাবে বৃদ্ধি পেতে পারে। সমান ভাবে যদি ব্যাগের মান বৃদ্ধি পায় তাহলে সেটাকে বলা হয় সমত্বরণ, আর যদি অসমান ভাবে বৃদ্ধি পায় সেটাকে বলা হয় অসমত্বরণ। শুরুতে আমরা দেখে নিব সমত্বরণ কি। মনে করো কোন একটা বস্তু 0 সেকেন্ড সময়ে তার ব্যাগের মান 0 এবং 1 সেকেন্ড সময়ে ব্যাগের মান 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড সময়ে তার ব্যাগের মান 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড সময়ে ব্যাগের মান 6 মিটার পার সেকেন্ড এবং 4 সেকেন্ড সময়ে ব্যাগের মান 8 মিটার পার সেকেন্ড। এবং এটা কোন দিকে, পূর্ব দিকে। এখন দেখো প্রশ্ন করতে পারো যে পূর্ব দিক, এখানে আমি দিকটা কেন উল্লেখ করলাম? দেখো ত্বরণ মানে কি, ব্যাগ বৃদ্ধির হার। তাহলে ব্যাগ আমাদের কি রাশি ছিল, ভেক্টর রাশি না? ব্যাগের একটা নির্দিষ্ট দিক আছে না? তাহলে ব্যাগের বৃদ্ধির কারণে যেহেতু ত্বরণ সৃষ্টি, তাহলে ত্বরণ একটা কি রাশি হবে, নিশ্চয়ই ভেক্টর রাশি হবে, কারণ এখানে একটা কি থাকবে, দিক থাকবে। তাহলে দেখো এই যে কোনো একটা বস্তুর ব্যাগের যে পরিবর্তন, যে বৃদ্ধি পাওয়া, দেখো 0 থেকে 1 সেকেন্ড সময়, অর্থাৎ সময়ের মানটা যখন 1 সেকেন্ড বৃদ্ধি পেল, ব্যাগের মান 0 থেকে কত হলো, 2 হলো। তাহলে 1 সেকেন্ড সময়ে ব্যাগের মান কত বৃদ্ধি পেল, 2। তারপর দেখো 1 থেকে 2 সময়ের মানটা কত বৃদ্ধি পেল, 1 সেকেন্ড সময় বৃদ্ধি পেল, এবং এই 1 সেকেন্ড সময়ে তার ব্যাগের মান কত বৃদ্ধি পেল, 2 থেকে 4। 2 থেকে 4 মানে কত, 3 4, কত বৃদ্ধি পেল, 2 বৃদ্ধি পেল। তাহলে দেখো পরবর্তী সেকেন্ডও তোমার ব্যাগের মানটা 2 এ বাড়লো। এবার দেখো 2 থেকে 3, পরবর্তী 1 সেকেন্ড সময় ব্যাগের মান কত হলো, 4 থেকে 6, কত বাড়লো, 2। এরপরে দেখো 3 থেকে 4, পরবর্তী 1 সেকেন্ডও ব্যাগের মান কত বাড়লো, 6 থেকে 8, কত বাড়লো, 2। তাহলে দেখো ব্যাগের মানটা প্রতি সেকেন্ডে কত কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সমান সমান করে বৃদ্ধি পাচ্ছে। প্রথম সেকেন্ডও 2 বাড়লো, পরের সেকেন্ডও 2 বাড়লো, পরের সেকেন্ডও 2, এভাবে প্রতি সেকেন্ডে ব্যাগের মানটা 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কোনো বস্তুর ব্যাগের মান যদি এভাবে সমান করে বৃদ্ধি পায় তাহলে ওই বস্তুর যে ত্বরণ পাবো আমরা, ওই ত্বরণকে বলা হবে সমত্বরণ, অর্থাৎ তার ত্বরণটা কি হবে, সমান থাকবে। আসলে আমরা সেটা একটু দেখিনি যে ত্বরণটা আসলে সমান থাকে কিনা, আমরা একটু যাচাই করব। তাহলে দেখো এই যে 1 সেকেন্ড সময়ে যদি আমরা ত্বরণ বের করি, ত্বরণ মানে কি, ব্যাগ বাই সময়। তাহলে এখানে ব্যাগ কত, 2, সময় কত 1। তাহলে দেখো 1 সেকেন্ডে ব্যাগের মান কত, 2। তাহলে ব্যাগ বাই সময়, তাহলে ভাগ করলে আমরা কত পাবো, 2। এরপরে দেখো 2 সেকেন্ডে আমরা যদি ত্বরণ বের করি কত হবে, 2 সেকেন্ড সময় টি এর মান 2, ব্যাগের মান কত, 4। তাহলে ভাগ করলে কত আসবে, 2। এরপরে যদি আমরা 3 সেকেন্ডের ত্বরণের মানটা বের করি, 3 সেকেন্ডের ত্বরণ কত, দেখো 3 সেকেন্ডের সময় 3, ব্যাগের মান কত, 6। 3 সেকেন্ড সময় ব্যাগের মান হচ্ছে 6, তাহলে ত্বরণ কত আসবে, 3 দ্বিগুণা 6, 2। আবার দেখো 4 সেকেন্ড সময় যদি আমরা ত্বরণের মান বের করি তাও কত আসবে, 8/4 অর্থাৎ 2। তাহলে দেখো এখানে ত্বরণের মান দেখো কত কত কত, ত্বরণের মান হচ্ছে 2, ত্বরণের মান কত, 2। তাহলে এখানে যে গতিশীল বস্তুর বিভিন্ন মানগুলো এখানে যে গতিশীল বস্তুর বিভিন্ন মানগুলো আমি তোমাদেরকে দেখাইছি, এই মান থেকে আমরা নির্ণয় করলাম যে বস্তুর ত্বরণ কত। বস্তুর ত্বরণ হচ্ছে 2। দেখো প্রথম সেকেন্ডও ত্বরণ 2, পরের সেকেন্ডও 2, পরের সেকেন্ডও 2, পরের সেকেন্ডও 2, অর্থাৎ ত্বরণের মানটা অপরিবর্তনশীল, পরিবর্তন হয় নাই, একই আছে। বুঝতে পারছি, সমান আছে কিনা। তাহলে এই ত্বরণটাকে বলা হচ্ছে সমত্বরণ। তাহলে ত্বরণের মানটা যে একই থাকলো, কিসের কারণে একই থাকলো, কারণ তার ব্যাগটা সমান সমান করে বৃদ্ধি পেয়েছে। ব্যাগ যদি সমান সমান করে বৃদ্ধি না পেত তাহলে তার ত্বরণটা কি থাকতো না, সমান থাকতো না। তাহলে কোনো বস্তুর ত্বরণ যদি সমান সমান করে বৃদ্ধি পায় তাহলে ওই বস্তুর মধ্যে আমরা যে ত্বরণটা পাবো ওই ত্বরণটাকে বলা হয় সমত্বরণ, যেটা তোমরা এখানে দেখতে পাইছো।
এখন আমি তোমাদেরকে সমত্বরণের যে গ্রাফ আছে গ্রাফগুলো দেখাবো। সমত্বরণের গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে সমবেগ এবং সমত্বরণ এই দুটা গ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফ থেকে যে সৃজনশীল গুলা হয়ে থাকে ওই সৃজনশীল গুলাতে সমত্বরণ এবং সমবেগ এই দুইটাই বেশি থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম এই দুইটাই থাকে, বাকিগুলো মনে করো রেয়ার। এখন আমি তোমাদেরকে সমত্বরণের গ্রাফগুলো দেখাবো। সমত্বরণের গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের সমবেগ এবং সমত্বরণ এই দুইটা গ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্ন গ্রাফ থেকে যে সৃজনশীল প্রশ্ন করা হয় তা এই দুটি গ্রাফ থেকে ম্যাক্সিমাম করা হয়ে থাকে। যেমন দেখো, শুরুতে আমি দেখাবো বেগ বনাম সময়। তাহলে বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে তুমি এক্স অক্ষে যদি সময়কে বসাও আর ওয়াই অক্ষে যদি তুমি বেগকে বসাও, তাহলে তুমি যে গ্রাফটা পাবা সেটা পাবা কি এরকম সরল রেখা, এরকম সোজা রেখা। দেখো এখানে আমরা কি জানি, সময়ের সাথে সাথে, এটা একটু সোজা করে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবা। দেখো সময়ের সাথে সাথে বেগের মানটা কি উপরের দিকে উঠছে না? উঠছে। দেখো সময়ের সাথে সাথে গ্রাফটা কোন দিকে উঠছে? উপরের দিকে উঠছে না? সময় যত বৃদ্ধি পাচ্ছে গ্রাফটা আমার তত কোন দিকে উঠছে? উপরের দিকে উঠছে। তার মানে সময়ের সাথে সাথে বেগের মানটা বৃদ্ধি পেয়েছে। এবং এই যে রেখাটা, এই রেখাটা কিন্তু সোজা রেখা না সরল রেখা। সরল রেখা মানে হচ্ছে এখানে বেগের মানটা সমান সমান করে বৃদ্ধি পেয়েছে। কোনো মান যদি সমান সমান করে বৃদ্ধি পায় তাহলে গ্রাফে সোজা রেখা পাওয়া যায়, কারণ অসমানভাবে বৃদ্ধি পেলে গ্রাফে কখনো সোজা রেখা পাবা না, তুমি এখানে আঁকা বাঁকা রেখা তুমি পাবা। তাহলে বেগ বনাম সময় গ্রাফে তুমি যদি এরকম একটা সোজা রেখা পাও তাহলে তুমি এখানে কি পাবা? সমত্বরণ পাবা, অর্থাৎ এটা হচ্ছে সমত্বরণ গ্রাফ। আমি তোমাদের এখানে সময়ের পরিবর্তনের সাথে বেগের পরিবর্তনের যে মানগুলো দিছি এই মানগুলা যদি তুমি এই মানগুলাকে যদি তুমি গ্রাফে বসাও তাহলে তুমি ঠিক এরকম একটা কি পাবা? গ্রাফ পাবা। এবং এই গ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব অসমত্বরণ। অসমত্বরণ কি? সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের মান যদি সমান করে বৃদ্ধি না পায় তাহলে ওই বস্তুর ত্বরণকে বলা হয় অসমত্বরণ। তাহলে চলো আমরা দেখে নিই। মনে করো কোনো বস্তু 0 সেকেন্ড সময়ে তার বেগের মান 0, 1 সেকেন্ড সময়ে বেগের মান 2, তারপরে 2 সেকেন্ড সময়ে তার বেগের মান মনে করো 8, তারপরে 3 সেকেন্ড সময়ে তার বেগের মান মনে করো 15, তারপরে 4 সেকেন্ড সময়ে তার বেগের মান 24। এবার মনে করে হলো, এবং এটা কোন দিকে? পূর্ব দিকে। এটা একটা নির্দিষ্ট দিক আমরা দিয়ে দিই, যেহেতু ত্বরণ একটা নির্দিষ্ট দিক থাকবে, কারণ ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। এখন দেখো আমরা যদি সময়ের সাথে বেগের মানটা কিভাবে বাড়লো তা যদি আমরা দেখি, দেখো প্রথম 1 সেকেন্ডে 0 থেকে 1 সময় কতটুকু বাড়লো? 1 সেকেন্ড। প্রথম 1 সেকেন্ডে বেগের মান কত হলো? 0 থেকে 2, তার মানে কত বৃদ্ধি পাইছে? 2। পরবর্তী 1 সেকেন্ড, অর্থাৎ সময়ের মান 1 থেকে 2 হলো, 1 সেকেন্ড বৃদ্ধি পাইছে। এই 1 সেকেন্ডে বেগের মান কত বৃদ্ধি পাইছে? 2 থেকে 8, তাহলে কত বৃদ্ধি পাইছে? 6। তারপর 1 সেকেন্ডে দেখো 2 থেকে 3, পরবর্তী যে সময় কতটুকু বৃদ্ধি পাইছে? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে বেগের মান কত বৃদ্ধি পাইছে? 8 থেকে 15, কত বৃদ্ধি পাইছে? 7। এরপর 1 সেকেন্ডে দেখো 3 থেকে 4 সেকেন্ড, যেটা এই 1 সেকেন্ডে বেগের মান কত বৃদ্ধি পাইছে? 15 থেকে 24, তাহলে 15 থেকে 24 মানে কত? 9। তাহলে দেখো তো এখানে সময়ের মানটা কিন্তু একই আছে। প্রতি সেকেন্ডে বেগের মানটা কি সমান করে বৃদ্ধি পেয়েছে? না, প্রতি সেকেন্ডে বেগের মানটা সমান করে বৃদ্ধি পায় না, অসমান ভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রতি সেকেন্ডে কোনো বস্তুর বেগের মান যদি অসমান ভাবে বৃদ্ধি পায় তাহলে ওই বস্তুর ত্বরণকে বলা হবে অসম ত্বরণ। এবং তোমরা যদি এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এবং 4 সেকেন্ডে ত্বরণের মানটা নির্ণয় করো তাহলে তোমরা দেখতে পাবা, মনে করো 1 সেকেন্ডে ত্বরণ এ সমান কত আসবে? 2/1 মানে 2। তারপরে 2 সেকেন্ডে তোমরা কত পাবা? 2 সেকেন্ডে তোমরা পাবা 8/2 মানে হচ্ছে কত? 4। তারপরে 3 সেকেন্ডে তোমরা কত পাবা? 15/3 মানে কত? 5। তারপরে 4 সেকেন্ডে তোমরা কত পাবা? 4 সেকেন্ডে পাবা 24/4, তাহলে কত পাবা? 4 6 24, 6। তাহলে দেখো এখানে ত্বরণের মানটা কি একই আছে? না, ত্বরণের মানটাও কিন্তু সময়ের সাথে সাথে কি পাইছে? বৃদ্ধি পাইছে। এবং সেটা কিভাবে বৃদ্ধি পাইছে? একই ভাবে না, ভিন্ন ভিন্ন ভাবে। দেখো 2 4 6 5 6 ভিন্ন ভিন্ন ভাবে বৃদ্ধি পাইছে না? তাহলে এই ত্বরণটাকে বলা হবে অসমত্বরণ। এখন আমরা দেখব মন্দন। আসলে মন্দন কি? ত্বরণ কি আমরা পড়ে আসছি, ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি পাওয়া। এখন মন্দন কি? মন্দন মানে হচ্ছে বেগের মান হ্রাস পাওয়া। অর্থাৎ কোনো বস্তুর বেগের মান যদি হ্রাস পায়
তখন সেই বস্তুর মধ্যে কিসের সৃষ্টি হবে? মন্দনের সৃষ্টি। অর্থাৎ কোন একটা বস্তুর বেগের মান হ্রাস পাওয়াকে বলে মন্দন। আসো আমরা একটু দেখে নিই। একটা জিনিস তোমরা মনে রাখবা, ত্বরণ এবং মন্দন কিন্তু একই একই একটা জিনিস মনে রাখবা, ত্বরণ এবং মন্দন কিন্তু একই। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া, আর মন্দন মানে কি? বেগ হ্রাস পাওয়া। এই জন্য মন্দনের ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া, মন্দন মানে হচ্ছে কি? বেগ হ্রাস পাওয়া। এই জন্য মন্দনের আরেক নাম হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ কেন? কারণ ত্বরণে বেগ বৃদ্ধি পায়, মন্দনে বেগ হ্রাস পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। তাহলে তোমার ত্বরণের সূত্র যা, মন্দনের সূত্র তা। ত্বরণের মাত্রা যা, মন্দনের মাত্রাও তা। এবং ত্বরণের একক যা, মন্দনের এককও কি তা। অর্থাৎ সবকিছুই সেম সেম, জাস্ট একটাতে বেগ বাড়বে, একটাতে বেগ কমবে। এটাই হচ্ছে তোমার পার্থক্য। এখন দেখো মন্দন কখন সৃষ্টি হবে? মনে করো একটা গতিশীল গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে, তাহলে ব্রেক করলে কি তার বেগের মান বাড়বে? না, তখন কিন্তু তার বেগের মান হ্রাস পাবে এবং একটা সময় গিয়ে বস্তুটা থেমে যাবে। এই যে বেগের মানটা হ্রাস পাইছে, এটাকে বলা হচ্ছে মন্দন। অর্থাৎ তখন বস্তুর মধ্যে মন্দনের সৃষ্টি হবে। তাহলে যখন কোন একটা বস্তুর বেগের মান হ্রাস পায়, তখন বস্তুর মধ্যে মন্দনের সৃষ্টি হয়। এবং এই মন্দনকে কিন্তু আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনে করো সমমন্দন, একটা হচ্ছে অসমমন্দন। বেগের মান যদি সমান সমান করে হ্রাস পায়, তাহলে ওইটাকে বলা হবে সমমন্দন। আর যদি অসমানভাবে হ্রাস পায়, সেটাকে বলা হবে অসমমন্দন। একটু দেখাই তোমাদেরকে। সমমন্দন, সমমন্দনটা কি? দেখো, মনে করো কোন একটা বস্তু হঠাৎ করে ব্রেক করলো, এবং দেখো একটা বস্তু ব্রেক করলেই কিন্তু তার বেগের মানটা হ্রাস পাওয়া শুরু হবে, মন্দন শুরু হবে। তাহলে ওই সময় থেকে কিন্তু তুমি সময় গণনাটা স্টার্ট করবা। তাহলে মনে করো 0 সেকেন্ড সময়ে তার বেগের মান ছিল 20, এবং 1 সেকেন্ড সময়ে তার বেগের মান হয়ে গেল মনে করো 15, 2 সেকেন্ড সময় হয়ে গেল 10, এবং 3 সেকেন্ড সময় হয়ে গেল 5, 4 সেকেন্ড সময় হয়ে গেল 0, অর্থাৎ বস্তুটা থেমে গেল। তাহলে দেখো সময়ের মান বাড়তেছে, বেগের মান কমতেছে, এটাই হচ্ছে মন্দন। সময়ের মান বৃদ্ধি পায়, বেগের মান হ্রাস পায়, এটি হচ্ছে কি? মন্দন। একটা বাড়তেছে, অপরটা কমতেছে। তাহলে দেখো এখানে দেখো 20 থেকে 5 কত কমলো? 5 কমলো। সরি, 20 থেকে 15 কত হ্রাস পেলো? 5। 15 থেকে 10 কত হ্রাস পেলো? 5। এবং 10 থেকে 5 কত হ্রাস পেলো? তাও 5। এবং 5 থেকে 0 কত হ্রাস পেলো? 5। তাহলে দেখো সময়ের সাথে সাথে তোমরা যদি এখানে হিসাব করে দেখো, বেগের মানটা কিন্তু সমান সমান করে হ্রাস পাইছে। তাহলে এখানে বস্তু যে মন্দনটা আমরা পাবো, সেই মন্দনটাকে বলা হচ্ছে সমমন্দন। এবং এটার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি? সমমন্দনের গ্রাফ। সমমন্দনের গ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা সমমন্দনের গ্রাফটি দেখে নিই। এক অক্ষে বসবে সময়, আর এখানে বসবে বেগ। মনে করো এই পয়েন্টটা হচ্ছে আমার 20, এখানে বেগের মান হচ্ছে কত? 20। তাহলে দেখো সময় যখন 0, সময় যখন 0, এখানে সময়ের মান কত? 0 না, তখন তোমার বেগের মান কত? 20। তার মানে এখন বস্তুটার বেগ কোথায় অবস্থান করতেছে? এখানে। এবার দেখো সময়ের সাথে সেটা কত হবে? 15, 10, 5, 0। এবার দেখো বেগের মান 0 কোথায়? এখানে না। 0 মানে কোথায়? একদম দেখো এবার কি হবে? সময়ের সাথে সাথে বেগের মানটা কি হবে? হ্রাস পাবে, এবং হ্রাস পেতে পেতে একটা সময় কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কোন সময়? 4 সেকেন্ড সময়। মনে করি এখানে সময় হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড সময় বেগের মানটা কি হয়ে গেল? হ্রাস পেয়ে 0 হয়ে গেল। তাহলে এই গ্রাফটাই হচ্ছে তোমার সমমন্দনের গ্রাফ, এবং এখানে তুমি কি পাবা? সমমন্দন পাবা, সমমন্দন পাবা। এবং এই গ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সমমন্দনের গ্রাফটা বুঝতে পারছো। এবং এটাতে একটা জিনিস স্টুডেন্টরা ভুল করে কোথায় জানো? তারা মনে করে, কারণ আমরা সবসময় জানি কি শেষ বেগ বেশি হয়, আদি বেগ কি হয়? কম হয়। এই জন্য মন্দনের ক্ষেত্রে এই বেশি মানটাকে আদি বেগ হিসেবে নিয়ে নেয়, মানে ইউর মান, অর্থাৎ এটাকে ইউ ধরে নেয়। আর এই যে শেষ বেগটা, শেষ বেগ যে 0, এটাকে না আদি বেগ ধরে নেয়। অনেক স্টুডেন্ট এই ভুলটা করে। এই ভুলটা করা যাবে না, কারণ তোমার মন্দন যে শুরু হবে, মন্দন শুরু হবে 0 সেকেন্ড সময় থেকে। এবং তুমি খেয়াল করে 0 সেকেন্ড সময়ে তোমার গ্রাফটা স্টার্ট হয়েছে কোথায়? এখান থেকে। তাহলে 0 সেকেন্ড সময় তোমার বেগের মানটা কি? 20 সর্বোচ্চ। মনে রাখবা মন্দন শুরু হয় সর্বোচ্চ বেগ থেকে, এবং হ্রাস পেতে পেতে সেটা কি হয়? 0 হয় বা হ্রাস পেতে থাকে এভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর অসমমন্দন কি হবে? অসমমন্দন মানে হচ্ছে এই যে বেগের মানটা হ্রাস পেলো, সেটা যদি অসমানভাবে হ্রাস পায়, তাহলে ওই মন্দনটাকে বলা হবে অসমমন্দন। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
আজকের ক্লাসটি এ পর্যন্তই, এবং আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।